একাদশ শ্রেণীর পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটির আলোচনা পর্ব চলছে। ইতিমধ্যে দুটি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও ইউটিউবে আপলোড করেছি। আজকের ভিডিওটি হচ্ছে সেই বিড়াল প্রবন্ধেরই পার্ট 3 ভিডিও, অর্থাৎ শেষ পর্বের ভিডিও। যারা এখনও পর্যন্ত বিড়াল প্রবন্ধের আলোচনার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই এই দুটি ভিডিও দেখে নেবে। পার্ট 2 ভিডিওতে বিড়াল প্রবন্ধের লাইন ধরে ধরে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। পার্ট 2 ভিডিওতে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। বিড়াল প্রবন্ধের অবশিষ্ট অংশ লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে, বরং জোরহাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন? এখানে বিড়াল কমলাকান্তকে কয়েকটি প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলি হচ্ছে যে সমাজের যারা ধনী ব্যক্তি, অর্থাৎ শিরোমণি বা ন্যায়লঙ্কারের মতো যে সমস্ত মানুষ, অর্থাৎ শিরোমণি বলতে বোঝানো হয়েছে যে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মধ্যে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের বলা হয় শিরোমণি, এবং ন্যায়লঙ্কার বলতে বোঝানো হচ্ছে ন্যায়শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছে এমন ব্যক্তিদের বলা হয় ন্যায়লঙ্কার। তো সমাজে যারা শিরোমণি বা ন্যায়লঙ্কার বা বিশেষ ক্ষমতাবান পণ্ডিত ব্যক্তি বা ধনী ব্যক্তি, তারা যদি এসে কমলাকান্তের কাছে দুধ খেতে যাইতেন, তবে কি কমলাকান্ত তাকে ঠ্যাঙ্গা নিয়ে অর্থাৎ লাঠি নিয়ে মারতে আসতেন? অবশ্যই আসতেন না, বরং জোরহাত করে বলতেন যে আরও একটু কি আনিয়া দিব, অর্থাৎ তাদেরকে আরও একটু বেশি করে দুধ খাওয়ানোর জন্য অনুনয় বিনয় করতেন। তবে আমার বেলা লাঠি কেন, অর্থাৎ তাহলে বিড়ালের বেলা লাঠি কেন? যদি সমাজের শিরোমণি ন্যায়লঙ্কাররা দুধ খাওয়ার অধিকার পেতে পারেন বা কমলাকান্ত তাদেরকে আরও বেশি করে দুধ পান করার জন্য যদি জোরহাত করতে পারেন, তাহলে বিড়ালের বেলা লাঠি কেন? অর্থাৎ বিড়ালকে তিনি এই সামান্য দুধ খাওয়ার জন্য লাঠি দিয়ে মারতে চেয়েছিলেন কেন? অর্থাৎ এখানে বিড়াল বোঝাতে চাইছে যে বিড়াল যেহেতু নিম্ন বর্ণের, সমাজে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, সমাজের অবহেলিত বঞ্চিত শোষিত মানুষ বলে বিড়াল কি লাঠি দিয়ে মার খাওয়ার যোগ্য? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। বিড়ালটি বলতে চাইছে যে কমলাকান্ত হয়তো বলবেন যে শিরোমণি এবং ন্যায়লঙ্কার এরা হচ্ছেন অতি পণ্ডিত ব্যক্তি, বড় মান্য লোক, অর্থাৎ সমাজের সম্মানীয় ব্যক্তি। তাদেরকে দুধ খাওয়ানো বা আরও একটু বেশি করে দুধ পান করানোর জন্য অনুনয় বিনয় করাই যায়। কিন্তু বিড়াল কমলাকান্তকে বোঝাতে চাইছে যে তারা পণ্ডিত বা সম্মানীয় ব্যক্তি যাই হন না কেন, তাদের তো বিড়ালের থেকে বেশি ক্ষুধা পায় না। অর্থাৎ বিড়ালের যেমন ক্ষুধা পায়, ঠিক তেমনিভাবে এ সমস্ত শিরোমণি বা ন্যায়লঙ্কারদেরও সমান খিদে পায়। আসলে বিড়াল বোঝাতে চাইছে যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এটি একটি প্রবাদ প্রবচন। এই প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে যে যাদের মাথায় তেল থাকে তাদের মাথায় আরও বেশি করে তেল দেওয়া, অর্থাৎ যারা অবস্থাপন্ন মানুষ, ধনী ব্যক্তি, যাদের প্রচুর রয়েছে, যাদের খাওয়ার কোনো অভাব নেই, তাদেরকে আরও বেশি করে দেওয়া বা তাদেরকে আরও বেশি করে খাওয়ানো বা তাদেরকে আরও বেশি করে অর্থ সম্পত্তি দান করা। কিন্তু যাদের কিছুই নেই, যারা হতদরিদ্র মানুষ, তাদেরকে সাহায্য করার কথা কেউ ভাবে না। দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না, অর্থাৎ দরিদ্র মানুষদের যে খিদে তৃষ্ণা পায় তা এই সমস্ত ধনী ব্যক্তিরা কোনোদিন বুঝতে চায় না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। এখানে বিড়াল বলতে চাইছে যে যাকে খেতে বললেই বিরক্ত হয়, অর্থাৎ যে সমস্ত ধনী ব্যক্তিরা যাদের খাওয়ার অভাব নেই, খাবার দাবারের অভাব নেই, তাদেরকে খেতে বললে তারা বিরক্ত হয়, তারা খেতে চায় না। বরঞ্চ সমাজে তাদের জন্যই ভোজের আয়োজন করা হয়। আর যারা খিদের জ্বালায় দিনের পর দিন কষ্ট পাচ্ছে, তাদের কথা কেউ ভাবে না। তারা যদি বিনা আহ্বানে বা বিনা নিমন্ত্রণে বা বিনা আমন্ত্রণে যদি কোনো ধনী ব্যক্তির অন্ন খেয়ে ফেলে, যেমন বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল, তখন তাকে চোর সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়।
ছিচি মানে সমাজের ধনী ব্যক্তিদের বা ধনতন্ত্রের এই ধরনের মানসিকতাকে বিড়াল ছিচি বলে অভিহিত করেছে। তারপরের অংশ হচ্ছে, দেখো আমাদিগের দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। এখানে বিড়াল বলছে, বিড়াল কমলাকান্তকে বলছে যে বিড়ালের দিকে একটু চেয়ে দেখো, অর্থাৎ ধনতন্ত্রের প্রতিনিধি ধনী ব্যক্তিরা সমাজে অবহেলিত শোষিত বঞ্চিত মানুষদের দিকে একটু চেয়ে দেখতে বলেছে বিড়াল। সেই সমাজের অবহেলিত শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধি বিড়াল কেমন প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য কেউ মাছের কাটাখানা ফেলে দেয় না, অর্থাৎ মাছ খাওয়ার পর যে কাটা অবশিষ্ট কাটা অংশটি যেটা ফেলে দিতে হয়, সেই মাছের কাটা অন্যত্র ফেলে নষ্ট করে ফেলা হয়, কিন্তু বিড়ালকে সেই মাছের কাটাখানা দেওয়া হয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবে তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপর ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। অনেক বিড়াল রয়েছে যারা বড়লোকদের সোহাগের পাত্র হয়ে যায়, অর্থাৎ অনেক বড়লোকরা অনেক ধনী ব্যক্তিরা বিড়াল পোষে বা বিড়াল ভালোবাসে। তারা গৃহমার্জার হয়ে অর্থাৎ গৃহপালিত বিড়াল হয়ে ধনী বৃদ্ধের কাছে যুবতী ভার্যার সহদর অর্থাৎ যুবতী অল্প বয়সী স্ত্রীর সহদর ভাইয়ের মতো যদি কোনো বিড়াল ধনী ব্যক্তির বাড়িতে স্থান পায়, কিংবা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হয়ে থাকতে পারে, অর্থাৎ মূর্খ ধনীর কাছে অর্থাৎ যারা দাবা খেলতে পারদর্শী সেই দাবা খেলোয়াড়ের স্থানীয় বা কাছাকাছি হতে পারলে সেই বিড়াল সব কিছু পায় এবং সমস্ত রকমের খাবার খেয়ে তার পুষ্টি হয়, তখন তার লেজ ফুলে গায়ে লোম হয়, বিড়ালের স্বাস্থ্যোন্নতি হয় এবং তার সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং বিড়ালের এই সৌন্দর্য দেখে অনেক বিড়াল, যে সমস্ত বিড়ালরা অবহেলিত সমাজের প্রতিনিধি, তারা কবি হয়ে পড়ে, অর্থাৎ সেই বিড়াল সেই গৃহপালিত বিড়ালকে দেখে যেন কবিতার ভাব জাগ্রত হয়। আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছি, ম্যাও ম্যাও, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। তাহলে এখানে বিড়াল বলতে চাইছে যে আমাদের অবস্থা দেখো, অর্থাৎ আমাদের মতো যারা দরিদ্র হতদরিদ্র, যারা আহারাভাবে বা খাদ্যের অভাবে যারা দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং তাদের গায়ের অস্থি বা হাড় দেখা যাচ্ছে এবং লেজ বিনত অর্থাৎ নেতিয়ে গেছে, দাঁত বাহির হয়ে গেছে, জিহ্বা ঝুলে পড়েছে, এই সময় তারা কিছু খাবারের জন্য অন্ততপক্ষে মাছের কাটার জন্য তারা ম্যাও ম্যাও করে ডাকছে। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এখানে অর্থাৎ কালো চামড়া বলতে এখানে বোঝানো হয়েছে যে বিড়ালের গায়ের রং কালো ছিল, বিড়ালের গায়ের চামড়া কালো বলে তাকে দেখে যেন ঘৃণা না করা হয়। অর্থাৎ এখানে সমস্ত কালো চামড়ার নিম্নবর্ণীয় মানুষদের প্রতিনিধি হচ্ছে এই বিড়াল। এই পৃথিবীতে মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে, অর্থাৎ এই পৃথিবীতে তোমাদের যেমন মৎস্য মাংসে অর্থাৎ মাছ এবং মাংসে অধিকার রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদেরও অর্থাৎ এই নিম্নবর্ণীয় অবহেলিত শোষিত মানুষদের প্রতিনিধিরূপ বিড়ালেরও অধিকার রয়েছে এই সমস্ত মৎস্য এবং মাংসে। কাজেই এই মৎস্য এবং মাংস আমাদেরও খেতে দাও, না হলে চুরি করব। আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষে দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। তাহলে এখানে বিড়াল
কমলাকান্তকে কতগুলো প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নগুলো হচ্ছে যে বিড়ালরা যখন শুষ্ক মুখে সকুরন ক্ষীণ আওয়াজে ম্যাও করতে থাকে, অর্থাৎ খিদের যন্ত্রণায় কাতর হয়ে যখন ম্যাও করে কিছু খাবার চায়, তো তাদেরকে দেখে কি ধনী ব্যক্তিদের কোনো দুঃখ হয় না? অর্থাৎ কমলাকান্তের কোনো দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, কিন্তু ধনীরা যে নির্দয়, এতটা নির্দয়, যারা এই সমস্ত অনাহার ক্লিষ্ট মানুষদের বা অনাহার ক্লিষ্ট জীবদের খাবারের ব্যবস্থা করে না, তাদের কোনো দণ্ড হয় না কেন? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? অর্থাৎ দরিদ্র যদি কোনোভাবে আহার সংগ্রহ করে, তা চুরি করে হোক না কেন, তো সেই আহার সংগ্রহের জন্য তাদের শাস্তি আছে। কিন্তু যে সমস্ত ধনীরা কার্পণ্য করে, অর্থাৎ কৃপণ স্বভাবের, তাদের দণ্ড হয় না কেন? বিড়াল বলছে যে তুমি কমলাকান্ত দূরদর্শী, অর্থাৎ এখানে কমলাকান্তকে দূরদর্শী বলে অভিহিত করেছে বিড়াল। কমলাকান্ত আফিংখোর বলে তিনি দূরদর্শী। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রের চোর হয়? তাহলে দরিদ্রদের চুরি করার কারণ হচ্ছে ধনীর দোষ, অর্থাৎ ধনীরা দরিদ্রদের মুখে কিছু তুলে দেয় না বলে বা দরিদ্রদের কোনোভাবে সাহায্য করে না বলে দরিদ্ররা চোর হয়। 500 জন দরিদ্রকে বঞ্চিত করে একজনে 500 জনের খাবার সংগ্রহ করবে কেন? যদি করলো, তবে দরিদ্রের জন্য খাবার একা খাওয়ার পরও যেটা বেঁচে গেল বা উচ্ছিষ্ট হলো, সেটা দরিদ্রকে দেবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্যই তার কাছ থেকে চুরি করে নেবে, কেননা অনাহারে মরার জন্য কেউ পৃথিবীতে আসেনি। বিড়াল ঠিক কথাই বলেছে। আমি আর সহ্য করতে না পারিয়া বলিলাম, অর্থাৎ এখানে কমলাকান্ত বিড়ালের এই সমস্ত যুক্তির কথা সহ্য করতে না পেরে বা চুপচাপ থাকতে না পেরে তিনি বললেন, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে কেন? তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। এখানে কমলাকান্ত বিড়ালকে বোঝাচ্ছে যে বিড়াল পণ্ডিত অর্থাৎ বিড়ালের কথাগুলো খুবই সোশ্যালিস্টিক, অর্থাৎ সমাজতান্ত্রিক। সমাজে বিশৃঙ্খলার মূল, অর্থাৎ বিড়ালের কথা মতো যদি চলা হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। যার যত ক্ষমতা রয়েছে সে তত ধন সঞ্চয় যদি না করতে পারে, অথবা সঞ্চয় করার পরও চোরের জ্বালায় যদি নির্বিঘ্নে সেটা ভোগ করতে না পারে, তাহলে এই পৃথিবীতে কেউ ধন সঞ্চয় করার জন্য বিশেষ যত্নবান হবে না। ফলে পৃথিবীতে বা এই সমাজে ধন বৃদ্ধিও হবে না। মার্জার বলিল, না হলে তো আমার কি? সমাজে ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? তখন মার্জার বলল যে আমরা তো নিম্নবর্ণীয়, আমরা অবহেলিত, শোষিত, বঞ্চিত, অনাহার ক্লিষ্ট মানুষ। এই অনাহার ক্লিষ্ট মানুষের প্রতিনিধি মার্জার অর্থাৎ বিড়াল বলছে যে ধনীর যদি ধন বৃদ্ধি না হয় তাতে আমাদের কি? অর্থাৎ দরিদ্রদের তো কিছু এসে যায় না। সমাজে ধন বৃদ্ধির অর্থই হচ্ছে ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধনবৃদ্ধি যদি না হয় তাহলে দরিদ্রের তো কোনো ক্ষতি নেই, কারণ দরিদ্ররা এমনিতেই খেতে পায় না। ধনীর ধনবৃদ্ধি হলেও খেতে পাবে না, বা ধনীর ধনবৃদ্ধি না হলেও তারা খেতে পাবে না। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়াল যুক্তিবাদী, সে যুক্তি দ্বারা কমলাকান্তের কথাগুলোর জবাব দিচ্ছে। কমলাকান্ত যেখানে বলছেন যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই, অর্থাৎ সমাজের উন্নতির মূল কারণ হচ্ছে সামাজিক ধনবৃদ্ধি। সামাজিক ধনবৃদ্ধি না হলে সমাজের কোনো উন্নতি হয় না। কিন্তু বিড়াল এই কথায় রাগ করে বলল যে বিড়ালরা যদি খেতে না পায় তাহলে সমাজের উন্নতি নিয়ে কি করবে? সমাজ যদি উন্নতি হয়, সমাজের ধনবৃদ্ধি হয়, তো সেই ধনবৃদ্ধি তো সে সমস্ত অবহেলিত অনাহারক্লিষ্ট মানুষদের বা বিড়ালের মতো যারা নিম্নবর্ণীয় তাদের তো কোনো কাজে লাগবে না। বিড়ালকে বোঝানো দায় হইল। বিড়ালকে কোনোভাবেই কমলাকান্ত বোঝাতে পারছেন না। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। অর্থাৎ যে বিচারক বা নৈয়ায়িক, অর্থাৎ ন্যায়শাস্ত্রে যারা পণ্ডিত তাদেরকে বলা হয় নৈয়ায়িক। অর্থাৎ যারা বিচারক বা নৈয়ায়িক তাদেরকে কোনো কালে কেউ বোঝাতে পারে না। অর্থাৎ এই বিচারকরা বা এই নৈয়ায়িকরা বা ন্যায়শাস্ত্রের পণ্ডিতরা যেটা মনে করে, যেটা ভাবে সেটাই ঠিক। তাদের সেই বক্তব্যের কাছে কারো বক্তব্য যেন টিকে না বা
গুরুত্ব পায় না। এই মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। অর্থাৎ এখানে মার্জার অর্থাৎ বিড়াল সেই সুবিচারক এবং সুতার্কিক, অর্থাৎ বিড়াল সুবিচারক এবং তর্কশাস্ত্রে বিশেষ পণ্ডিত। অর্থাৎ এই বিড়ালের বক্তব্যের কাছে যেন কমলাকান্তর বক্তব্য যেন ফিকে হয়ে যাচ্ছে বা গুরুত্ব হারাচ্ছে। সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে। অর্থাৎ কমলাকান্তের বক্তব্য বিড়ালের পক্ষে না বোঝাই স্বাভাবিক। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। বিড়ালের কথায় কমলাকান্ত রাগ করছেন না। রাগ না করে শান্ত সুরে তিনি বললেন যে সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো প্রয়োজন নেই, এ কথা ঠিক, কিন্তু ধনীদের অর্থাৎ যারা ধনী মানুষ তাদের বিশেষ প্রয়োজন রয়েছে। সমাজের উন্নতিতে বা ধনবৃদ্ধিতে ধনীদের বিশেষ প্রয়োজন রয়েছে। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিন উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিন উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। তাহলে এখানে আমরা দেখলাম যে কমলাকান্ত চক্রবর্তী বিড়ালকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ ধনীর ধন যারা চুরি করবে সে সমস্ত চোরদের দণ্ডবিধান অত্যন্ত কর্তব্য। এখানে এই কথা শুনে মার্জারি অর্থাৎ বিড়াল বলছে যে ঠিক আছে, চোরকে শাস্তি দাও, দণ্ড দাও, ফাঁসি দাও, তাতে বিড়ালের কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে আর একটা নিয়ম করতে হবে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে যে যিনি বিচার করবেন অর্থাৎ বিচারে যিনি চোরকে সাজা দেবেন তিনি আগে 3 দিন উপবাস করবেন। তাহাতে অর্থাৎ সেই উপবাস করার পরে সেই বিচারকের যদি চুরি করে খেতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তুমি অর্থাৎ কমলাকান্ত আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে। অর্থাৎ কমলাকান্ত বিড়ালকে মারার জন্য, বিড়াল যেহেতু কমলাকান্ত চক্রবর্তীর জন্য রাখা দুধ পান করেছিল, তো সেই অপরাধে সেই চুরির দায়ে বিড়ালকে মারার জন্য কমলাকান্ত লাঠি তুলেছিলেন। তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। এখানে বিড়াল কমলাকান্তকে 3 দিন উপবাস করে থাকতে বলেছে। যদি ইতিমধ্যে অর্থাৎ এই উপবাস থাকাকালীন এই 3 দিনের মধ্যে যদি এই কমলাকান্ত নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ে, তাহলে বিড়ালকে যেন ঠ্যাঙ্গিয়ে মারা হয়। তাতে বিড়াল কোনোদিন আপত্তি করবে না। ঠ্যাঙ্গিয়ে মারা মানে হচ্ছে সে লাঠি দিয়ে প্রহার করা, লাঠি দিয়ে মারার কথা বলা হচ্ছে। তাতে বিড়াল কোনো আপত্তি করবে না যদি কমলাকান্ত নসিরামবাবুর ভাণ্ডার ঘরে গিয়ে খাবার চুরি না করেন। এখানে নসিরামবাবু হচ্ছেন সমাজের অভিজাত শ্রেণীর মানুষ বা ধনবান শ্রেণীর প্রতিনিধি। বিজ্ঞলোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। এখানে কমলাকান্ত চক্রবর্তী বলছেন বিজ্ঞ লোক অর্থাৎ যারা বিশেষভাবে জ্ঞানী লোক, সে সমস্ত জ্ঞানী লোকদের মত হচ্ছে যে যখন কোনো বিচারে যদি কেউ পরাস্ত হয় বা পরাজিত হয়, তখন গুরুগম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে। সেই সূত্র অনুসরণ করে বা সেই প্রথা অনুসরণ করে কমলাকান্ত চক্রবর্তীও মার্জার অর্থাৎ বিড়ালকে কিছু উপদেশ দান করলেন। সেই উপদেশগুলি হচ্ছে যে বিড়াল যে কথাগুলো বলেছে, যে সমস্ত প্রশ্নগুলো তুলেছে বা যে সমস্ত যুক্তিগুলো প্রদর্শন করেছে নিজের সপক্ষে, তো সেই যুক্তিগুলোকে খণ্ডন করে কমলাকান্ত বলছেন এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। অর্থাৎ বিড়াল যে সমস্ত কথাগুলো বলেছে সে সমস্ত কথাগুলো হচ্ছে নীতিবিরুদ্ধ কথা। এ সমস্ত কথাগুলো নিয়ে আন্দোলন করা বা সমাজে অধিকার অর্জন করার জন্য আন্দোলনে নামাও পাপ। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। এখানে বিড়ালকে বলছে যে তুমি যে দুশ্চিন্তাগুলো করছো অর্থাৎ খেতে পাও না, সমাজে ধনী ব্যক্তিদের ধনবৃদ্ধিতে তার কোনো কিছু এসে যায় না, এ সমস্ত দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচরণে মন দিতে বলছে, অর্থাৎ ধর্মচারণ করতে বলেছে। আচ্ছা, তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে একটি নিয়মন ও পারকারের গ্রন্থ দিতে পারি। এখানে কমলাকান্ত বলছেন যে বিড়াল যদি চায় তাহলে পাঠার্থে অর্থাৎ
পড়ার জন্য নিউম্যান এবং পার্কারের কিছু গ্রন্থ তাকে দেওয়া যেতে পারে। এই নিউম্যান ও পার্কার কে ছিলেন? নিউম্যান ছিলেন একজন ধর্মতত্ত্ববিদ এবং থিওডোর পার্কার ছিলেন একজন জনপ্রিয় ধর্মতত্ত্ববিদ ও বহু গ্রন্থের প্রণেতা। তো নিউম্যান এবং পার্কার ধর্মবিষয়ে যে সমস্ত গ্রন্থ লিখেছেন সে সমস্ত গ্রন্থ যদি বিড়াল পড়তে চায় তাহলে কমলাকান্ত তাকে সেই গ্রন্থ দিতে পারেন। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এবার যদি নিউম্যান বা পার্কারের ধর্মগ্রন্থ পড়তে না চায় তাহলে বিড়াল কমলাকান্তের দপ্তর পড়তে পারে। এখানে কমলাকান্তের দপ্তর কমলাকান্ত চক্রবর্তীর লেখা, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরের কথা বলা হয়েছে। তো কমলাকান্তের দপ্তর পড়লেও বিড়াল কিছুটা উপকৃত হতে পারে। আর কিছু না হোক আফিংয়ে, অর্থাৎ আফিংয়ের যে অসীম মহিমা রয়েছে তা বিড়াল বুঝতে পারবে, অর্থাৎ আফিংয়ের গুরুত্ব সম্পর্কে বিড়াল বুঝতে পারবে। এখনে সহস্থানে গমন করো, প্রসন্নকাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভর আফিং দিব। তো লেখক কমলাকান্ত চক্রবর্তী বলছেন যে আজকে কমলকান্তের জন্য রাখা দুগ্ধ পান করে বিড়ালের ক্ষুধা নিবারিত হয়েছে, তাই আজকে যেন আর কারো বাড়িতে গিয়ে হাঁড়ি না খায়, অর্থাৎ খাবার না খায়, হাঁড়িতে রাখা খাবার যাতে না খায়, বরং যদি ক্ষুধা পায় এবং সেই খিদে যদি সহ্য করতে না পারে তাহলে বিড়ালকে পুনর্বার কমলকান্ত তার বাড়িতে আসতে বলেছেন। তখন তিনি তাকে এক সরিষা ভোর আফিং দেবেন, অর্থাৎ এক সরিষা পরিমাণ আফিং দেবেন এবং সেই আফিং খেয়ে তার ক্ষুধার যন্ত্রণা মিটবে বলে কমলাকান্ত মনে করছেন। কমলাকান্তের এই সমস্ত কথাগুলো শুনে মার্জার বলিল, অর্থাৎ বিড়াল বলল, কি বলল? আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। এখানে মার্জার অর্থাৎ বিড়াল বলছে যে আফিংয়ের তার বিশেষ প্রয়োজন নেই, অর্থাৎ বিড়াল আফিংখোর নয়, অর্থাৎ নেশাগ্রস্ত নয়। বিড়ালের মতো যারা নিচুতলার মানুষ বা নিম্নবর্ণীয় মানুষ, সমাজের অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত মানুষ, তারা নেশা ভাঙ বা নেশাগ্রস্ত নয়, বা আফিং খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতে জানে না, তারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে জানে। তো বিড়াল এখানে বলছে যে আফিং খাওয়ার কোনো প্রয়োজন নেই বা আফিংয়ের বিশেষ কোনো প্রয়োজন নেই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। অর্থাৎ যদি খিদে পায় তো সেই খিদের মুহূর্তে বিড়াল কারো বাড়িতে গিয়ে হাঁড়ি খাবে কিনা বা হাঁড়িতে রাখা খাবার খেয়ে ফেলবে কিনা সেটা খিদে অনুসারে বিবেচনা করে দেখবে। যদি খিদে খুব বেশি পায় তাহলে অবশ্যই সে চুরি করে হাঁড়িতে রাখা খাবার খেয়ে নেবে। মার্জার বিদায় হইল, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মার্জার বা বিড়াল হচ্ছে আসলে কমলাকান্ত চক্রবর্তীর অবদমিত চেতনা। এই অবদমিত সত্তা বা অবদমিত চেতনার সঙ্গে এতক্ষণ কমলাকান্ত চক্রবর্তী যেন কথা বলছিলেন, অর্থাৎ নিজের সঙ্গে সেই বিড়াল রূপ অন্তরাত্মার সঙ্গে কথা বলে সমাজের বাস্তব কঠিন রূপটি তুলে ধরেছেন, অর্থাৎ সমাজের ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে তিনি বাস্তব রূপে পরিস্ফুট করেছেন এই বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে।